হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কমপ্লেক্স অ্যানালাইসিস কোর্সের আরো একটি ক্লাস আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি বাঁধন শাহর সাথে আছি। আজকে আমরা শিখব জটিল সংখ্যা দ্বারা প্রকাশিত কিছু এলাকাগুলোকে কিভাবে জ্যামিতিক ভাবে বর্ণনা করা হয় এই রিলেটেড কিছু অঙ্ক। দেখেন, আমরা এখানে 3টা অঙ্ক লিখেছি। এই অধ্যায়ের এই অঙ্কগুলা প্রতি বছরের মধ্যে 4 মার্কের জন্য একটা করে আসে। সো এই টপিকের অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আশাবাদী যদি আপনারা একটা অঙ্ক ভালো করে বুঝেন, আশা করি প্রতিটা অঙ্ক আপনারা পারবেন। দেখেন, আমরা আগেই আলোচনা করেছিলাম যে জটিল সংখ্যাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়, যার আদর্শ রূপটা হলো এক্স প্লাস আই ওয়াই। অর্থাৎ জটিল সংখ্যাকে এক্স জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড এর অর্থ হলো এক্স প্লাস আই ওয়াই। আবার দেখেন, আমরা শিখেছিলাম জটিল সংখ্যা জেড এর দুই পাশে যদি দুটো দাগ দেওয়া হয়, অর্থাৎ এটাকে বলা হয় মডুলাস। এটাকে বলা হয় মডুলাস। এটাকে বলা হয় মডুলাস। মডুলাস জেড বলতে বোঝায় রুট ওভার বাস্তব অংশ এক্স তার স্কোয়ার প্লাস আই এর সাথে যে অংশটা থাকবে ওয়াই তার স্কোয়ার। মনে রাখবেন, আই নয়, শুধু আই এর সাথে যে অংশটা থাকবে ওয়াই তার স্কোয়ার। এটা হলো মডুলাস নির্ণয় সূত্র। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখেন, আমরা এখানে 3টা অঙ্ক লিখছি। দেখবেন আপনারা বইয়ে এই রিলেটেড অনেক অঙ্ক আছে, হয়তো 20, 30, 40, 50টা থাকতে পারে। তো আমরা যদি একটা অঙ্ক ভালো করে বুঝি, আশাবাদী আপনারা প্রতিটা অঙ্কই পারবেন। তো দেখেন, আমরা শুরু করি প্রথমটা, সলিউশন। দেখেন প্রথমটাই কি দেওয়া আছে, দেখেন দেখেন দেওয়া আছে, দেওয়া আছে মডুলাস জেড প্লাস 1 প্লাস আই সমান মডুলাস জেড মাইনাস আই প্লাস আই। দেখেন, আমরা আগেই লিখেছি জেড সমান সমান আমরা জানি এক্স প্লাস আই ওয়াই। তাহলে দেখেন, আমরা জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই লিখি। দেখেন, আমরা লিখি এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 প্লাস আই। দেখেন, আবার এই পাশে লিখি এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 প্লাস আই। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখেন, আমরা এখানে এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 প্লাস আই। দেখেন, এখানে অবাস্তব অংশ আছে দুইটা, অর্থাৎ যার সাথে আই সম্মিলিত আছে, আই যুক্ত আছে, এবং বাস্তব অংশ যার সাথে আই নাই। আমরা বাস্তব এবং অবাস্তব পৃথক করে ফেলি। দেখেন, তাহলে বাস্তব অংশ আছে এক্স প্লাস 1, এইটা আমরা প্রথমে লিখি। তারপর দেখেন প্লাস, এখানে আছে আই ওয়াই, এখানে আছে আই। যদি আমরা আইটাকে কমন নিই, তাহলে দেখেন আমরা এখানে লিখতে পারি যে ওয়াই প্লাস 1 দেন মোট। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো করে লক্ষ্য করুন, আমরা এক্স প্লাস 1 অর্থাৎ এক্স এবং 1 এর সাথে তো আই নাই, অর্থাৎ এই দুটো হলো বাস্তব অংশ, যার কারণে আমরা বাস্তব অংশগুলো পৃথক করলাম। এক্স প্লাস 1 আগে লিখলাম, দেন প্লাস দিলাম, এখানে আছে আই ওয়াই প্লাস আই। দেখেন, এখান থেকে যদি আমরা আইটা কমন নিই, তাহলে এখানে থাকতেছে শুধু ওয়াই প্লাস এখানে থাকতেছে আই এর সাথে 1, আই এর সাথে শুধু আই, অর্থাৎ এর সাথে আই তো 1 গুণ আকারে আছে, তাহলে আমরা আইটা কমলে শুধু 1টাই থাকে। দেখেন, এখানে আমরা লিখছি ওয়াই প্লাস 1, অর্থাৎ আমরা বাস্তব এবং অবাস্তব অংশটাকে পৃথক করে লিখলাম। ঠিক একইভাবে দেখেন, আমরা ডান পাশে যদি লিখি, দেখেন, তাহলে এখানে আমরা লিখবো এক্স মাইনাস 1 প্লাস আইটা কমন নিলে এখানে হচ্ছে ওয়াই প্লাস 1। এবার দেখেন, সুপ্রিয়, আমরা এখানে শিখেছি যে মোড, অর্থাৎ এই দুটো দাগ যদি দেওয়া থাকে, মোড বা মডুলাস, জেড এর অর্থ হলো রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। দেখেন, এক্স বলতে এখানে এই বাস্তব অংশটাকে বোঝায়, ওয়াই বলতে আই এর সাথে যে অংশটা থাকে শুধু তার স্কোয়ারটাকে বোঝায়, অর্থাৎ আই এর সাথে ওয়াই আছে এখানে, শুধু ওয়াই এর স্কোয়ার। তাহলে আমরা জানি রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, অর্থাৎ রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের স্কোয়ার। দেখেন, তাহলে এখানে আমরা লিখতে পারি সূত্রের রুট ওভার, দেখেন এখানে বাস্তব অংশ, দেখেন দেখেন এখানে বাস্তব অংশ আছে এক্স প্লাস 1, অবাস্তব অংশ আছে ওয়াই প্লাস 1। অর্থাৎ দেখেন, যদি এই সূত্রটার সাথে আপনারা কাউন্ট করেন, দেখেন এই এক্স প্লাস 1 কে আমরা এক্স বলবো এবং ওয়াই প্লাস 1 কে দেখেন ওয়াই বলবো। তাহলে দেখেন, আমরা এখানে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স বলতে তো আমরা এখানে ধরলাম যে এক্স প্লাস 1 তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 ওয়াই প্লাস 1 তার স্কোয়ার।
সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝেছেন। তাহলে দেখেন, তাহলে এই পাশে আমরা লিখবো রুট ওভার, এখানে লিখবো এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তার স্কোয়ার। দেখেন এখানে আমাদের এইটা হলো বাস্তব অংশ যার মানটা হলো এক্স, এইটা হলো অবাস্তব অংশ যার মানটা হলো ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এক্স ওয়াই এক্স এগুলো লিখে নিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষায় লেখা যাবে না। এবার দেখেন, এখানে আমাদের আসলো উভয় পাশে আমরা যদি এখন বর্গ করে দিই, যদি উভয় পাশে আমরা বর্গ করে দিই তাহলে দেখেন রুটটা উঠে যায়। তো দেখেন আমরা এবার উভয় পাশে বর্গটা করে দিই। তাহলে দেখেন এখানে আমরা লিখবো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান, এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা লিখে দিই যে বর্গ করে, দেখেন বর্গ করে, কারণ আমরা জানি যে রুট ওভার এ, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে শুধু এ হয়, অর্থাৎ রুটটা উঠে যায়। এবার দেখেন, তাহলে দেখেন আমরা কি লিখবো এবার দেখেন এই পাশে আমাদের আছে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, এই পাশেও দেখেন আছে ওয়াই প্লাস হোল স্কোয়ার। যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে দেখেন দুই পাশ থেকে কিন্তু এটা উঠে যায়, দেখেন দুই পাশ থেকে এটা কিন্তু উঠে যায়। তাহলে আমাদের টোটালটা থাকতেছে যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানে দেখেন থাকতেছে যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, দেখেন এটা থাকতেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা অঙ্কটা করবেন আস্তে আস্তে খাতায়, তাহলে আশা করি আপনারা সব অঙ্কগুলোই পারবেন। এবার দেখেন এইটাকে যদি আমরা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানে আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আমরা যদি সব এক পাশে নিয়ে আসি তাহলে দেখেন কি হয়। আচ্ছা, এক পাশে আনার আগে আমরা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ দেখেন যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা যদি অ্যাপ্লাই করি সেটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখেন এখানে বলছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, দেখেন সমান সমান, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এ, তার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ হলো এক্স, এখানে বি হলো ওয়ান প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। তাহলে দেখেন এটাকে আমরা লিখতে পারি একবারে যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। দেখেন একের সাথে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন এবার ওয়ান কে স্কোয়ার করলে তো ওয়ানই হয়, সেটা আমরা একবারে ওয়ানটাই লিখে দিই। দেখেন এখানে ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান। এবার দেখেন তাহলে এখানে আমাদের আসতেছে এক্স স্কোয়ার টু এক্স, এখানে প্লাস ওয়ান। তাহলে দেখেন উভয় পাশ থেকে, এই পাশেও দেখেন এক্স স্কোয়ার আছে, এই পাশেও এক্স স্কোয়ার আছে, যদি আমরা এক পাশে নিয়ে আসি, অর্থাৎ দেখেন মনে করেন আছে এক্স স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টু। দেখেন যদি আমরা সব এক পাশে নিয়ে আসি তাহলে কি হয়, এক্স স্কোয়ার এইটার আগে প্লাস আছে, সমানের বিপরীত পাশে আনলে মাইনাস হয়ে যায়, ইকুয়াল মাইনাস টু হয়। দেখেন এক্স স্কোয়ার থেকে চলে গেলে তো শুধু জিরোই থাকে, এই কারণে আমরা একবারে যেহেতু এইটার আগেও প্লাস এক্স স্কোয়ার আগেও প্লাস, সমানের বিপরীত পাশে যে এক্স তার আগেও প্লাস, যার কারণে আমরা দুই পাশ থেকে দুটো বাদ দিয়ে দিতে পারি। এবার দেখেন এখানে আছে প্লাস ওয়ান, এখানেও প্লাস ওয়ান, দেখেন এই দুটোও চলে গেল, দেখেন প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, এইটাও চলে গেল। তাহলে আমাদের বাকি আছে শুধু, দেখেন এখানে আছে টু এক্স এবং এই দিকে আছে দেখেন মাইনাস টু এক্স। দেখেন এখানে থাকলো আমাদের শুধু টু এক্স আর এখানে থাকলো মাইনাস টু এক্স। এবার দেখেন যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে কি হয়, তাহলে দেখেন এক পাশে যদি নিয়ে আসি তাহলে দেখেন হচ্ছে ফোর এক্স ইকুয়াল জিরো, অতএব এক্স ইকুয়াল জিরো। দেখেন ফোর এক্স ইকুয়াল জিরো, অতএব চার যদি এই পাশে ভাগ করে দেন তাহলে এক্স ইকুয়াল জিরো। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে এক্স ইকুয়াল জিরো এটা কিসের সমীকরণ? মনে করে দেখেন আমরা এক্স ইকুয়াল জিরো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এ দুটো দিলেও চলবে না দিলেও চলবে। তাহলে দেখেন আমরা দিয়েই দিই, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, তাহলে এটা এক্স অক্ষ, এই সম্পূর্ণটা এটা হলো ওয়াই অক্ষ। এবার দেখেন এই এক্স অক্ষের উপর যে সকল বিন্দু আছে, এই
প্রতিটা অক্ষের উপর তো হাজার হাজার কোটি কোটি বিন্দু আছে, তাই এক্স অক্ষের উপর যে কোনো একটা জায়গায় বিন্দুতে ওয়াই এর মানটা কিন্তু জিরো হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে এই এক্স অক্ষটার সমীকরণ দেখেন, আমরা বলতে পারি এই এক্স অক্ষের সমীকরণ হলো ওয়াই ইকুয়াল জিরো, কারণ এই এক্স অক্ষের উপর সকল বিন্দুতে কিন্তু ওয়াই এর মানটা জিরো। ঠিক একইভাবে যে ওয়াই অক্ষটা এখানে, এই যে ওয়াই অক্ষটা, এই ওয়াই অক্ষের উপর প্রতিটা বিন্দুতে এক্স এর মানটা জিরো, তাহলে আমরা বলতে পারি যে এই ওয়াই অক্ষটা হলো এক্স ইকুয়াল জিরো। তাহলে দেখেন আমাদের কিন্তু আসছে এক্স ইকুয়াল জিরো, তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স ইকুয়াল জিরো বলতে বোঝাই এই ওয়াই অক্ষের সমীকরণটা। তাহলে দেখেন আমরা তো করতেছিলাম জটিল সংখ্যা, তো আমরা জানি যে জটিল সংখ্যার আদর্শ আকার হলো এক্স প্লাস আই ওয়াই। এখানে এই এক্স দ্বারা হলো বাস্তব অংশ বা বাস্তব অক্ষটাকে বোঝাই, এক্স হলো বাস্তব অক্ষর এক্স, এবং ওয়াইটাকে বলা হয়, যেহেতু ওয়াই এর সাথে আই যুক্ত আছে, আই এটা বলতে বোঝায় ইমাজিনারি। দেখেন ইমাজিনারি নাম্বার কাল্পনিক সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, দেখেন ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা, দেখেন বা কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি নাম্বার বা ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা। দেখেন তাহলে এটা যেহেতু আই কে বলা হয় কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি, অর্থাৎ এই ওয়াই অক্ষ, এই ওয়াইটাকে বলা হয় কাল্পনিক অক্ষ, এটাকে বলা হয় কাল্পনিক অক্ষ, এবং এই এক্স অক্ষ এটাকে বলা হয় বাস্তব অক্ষ। তাহলে আমরা জানি বা আমরা জানলাম যে বাস্তব জটিল সংখ্যার ক্ষেত্রে এই এক্স অক্ষ এইটার নাম হলো বাস্তব অক্ষ, এইটার নাম হলো বাস্তব, দেখেন এইটার নাম হলো বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সেস বা রিয়েল রিয়েল অ্যাক্সেস, আর এটাকে বলা হয় ইমাজ বা কাল্পনিক অক্ষ। দেখেন এইটাকে বলা হয়, দেখেন এটাকে বলা হবে কাল্পনিক অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সেস, কাল্পনিক অক্ষ। তাহলে দেখেন একটু খেয়াল করেন, আমাদের বলছিল এক্স ইকুয়াল জিরো, তাহলে আমরা জানলাম যে এক্স ইকুয়াল জিরো এটা হলো ওয়াই অক্ষ অর্থাৎ কাল্পনিক অক্ষকে বোঝাচ্ছে। তাহলে এটা তো আমাদের আর দেওয়ার প্রয়োজন নাই, এটা ইন্ডিকেট করার প্রয়োজন নাই, এটা আপনাদের বোঝানোর জন্য আমি লিখলাম। তাহলে দেখেন, তাহলে আমাদের প্রশ্নটা আসলো যে এলাকাগুলোকে জ্যামিতিক ভাবে বর্ণনা করা। আমাদের প্রশ্নটা বলছিল নিচে উল্লেখিত জটিল সংখ্যা দ্বারা প্রকাশিত সমীকরণগুলোকে জ্যামিতিক ভাবে বর্ণনা করো। তাহলে আমরা জ্যামিতিক ভাবে বর্ণনা করে দেখলাম যে আমাদের আসলে এক্স ইকুয়াল জিরো, আমরা জানি এক্স ইকুয়াল জিরো হলো ওয়াই এর সমীকরণ, অর্থাৎ আমরা লিখবো যে এইটার পর লিখবো, দেখেন আমরা এখানে লিখবো যা কাল্পনিক অক্ষ x ইকুয়াল 0 নির্দেশ করে। দেখেন আমরা লিখব যে x ইকুয়াল 0 এটি দ্বারা যা কাল্পনিক অক্ষ বা x ইকুয়াল 0 নির্দেশ করে। এবার আমরা এই কাল্পনিক অক্ষটাকে একটু ইন্ডিকেট করে দিব, দেখেন এটা আমরা পেন্সিল দিয়ে আঁকবো, তো পেন্সিল দিয়ে এটা একটু মোটা করে দিব, জাস্ট এতটুকুই, আর কোনো কাজ নাই। দেখেন এটা জাস্ট একটু আপনারা মোটা করে দিবেন, সেটা হলো এটা এমন ধরে একটু মোটা করে দিবেন, দাগটা যেন সোজা হয়, এটা একটু মোটা করে দিবেন। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝেছেন। দেখেন আমাদের প্রথমে বলছিল যে z প্লাস 1 প্লাস i ইকুয়াল z মাইনাস 1 প্লাস i, দুটোই মোডের ভিতর দেওয়া আছে, এটাকে বলছিল কিভাবে জ্যামিতিক আকারে বর্ণনা করা যায়। তো আমরা জানতাম যে z এর মানটা হলো x প্লাস i, এটা কখনো দেওয়াও থাকতে পারে বা না দেওয়া থাকলে আমাদের x প্লাস i ধরতে হবে। তাহলে z এর জায়গায় আমরা লিখলাম x প্লাস i, দেখেন এখানেও লিখছে x প্লাস y। তারপর আমরা জানি যে মোডের ভিতর
যেইটা থাকে ওইটাকে ফর্মুলায় প্রকাশ করতে হলে আমাদের প্রথমে বাস্তব অংশটাকে আলাদা করে লিখতে হয়, অবাস্তব অংশটাকে আলাদা করে লিখতে হয়। তো আমরা জানি আদর্শ আকারটা ছিল x প্লাস আই ওয়াই, তাহলে x প্লাস আই ওয়াই, তাহলে x বলতে এখানে দেখেন বোঝা যাচ্ছে x প্লাস ওয়ান, এখানে আমি আইটা কমন নিয়েছিলাম এই দুটো থেকে, তাহলে আইটা কমন নিলে হচ্ছে y প্লাস এটার সাথে ওয়ান আছে, তাহলে আইটা কমন নিলে হচ্ছে y প্লাস ওয়ান। ঠিক একইভাবে এখানে x মাইনাস ওয়ান, এখানে y প্লাস ওয়ান। এখন আমরা জানি যে মডুলাসের সূত্র হলো, বা z কে মডুলাস করলে বা মোড x প্লাস আই ওয়াই কে করলে রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। তাহলে দেখেন এইটাকে সম্পূর্ণটাকে আমরা x ধরলাম, তাহলে x এর স্কোয়ার লিখলাম প্লাস এইটাকে y ধরলাম y এর স্কোয়ার। ঠিক একই ভাবে দেখেন সূত্রটা যদি আপনাদের মনে রাখার সুবিধা যদি লিখে দিই এখানে, যে সেটা হলো মোড x প্লাস আই ওয়াই, এটা বলতে বোঝায় রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার। দেখেন এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবার দেখেন দুই পাশে রুটটাকে উঠানোর জন্য আমরা বর্গ করলাম, তারপর দেখেন দুই পাশে যেহেতু y প্লাস ওয়ান হোল স্কোয়ার, ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার দুটোর আগে পজিটিভ চিহ্ন আছে, সে আমরা দুই পাশ থেকে তুলে দিতে পারি। তারপর দেখেন যে এইটা থাকে, এবার কি করলাম সূত্র অ্যাপ্লাই করলাম a প্লাস হোল স্কোয়ার a মাইনাস হোল স্কোয়ার, দেন দেখেন এখানে x স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, দেন থাকতেছে 2x, এখানে মাইনাস 2x, এক পাশে নিয়ে আসলে হচ্ছে 4x ইকুয়াল টু x ইকুয়াল 0, যা আমরা জানি x ইকুয়াল 0 হলো y এর সমীকরণ, যা কাল্পনিক অক্ষকে নির্দেশ করে, যা কাল্পনিক অক্ষকে নির্দেশ করে। সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আমাদের মোরাললেস অঙ্ক। আশা করি আপনারা বুঝেছেন। আপনারা এই রিলেটেড অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আশা করি আপনারা পারবেন, এবং আপনারা তো খুব মেধাবী, আমি জানি আপনারা খুব মেধাবী, সো একবার দেখলে আপনারা পারবেন। অঙ্কটা চর্চার বিষয়, আপনি যত চর্চা করবেন তত পারবেন। অঙ্ক খুব সহজ একটা সাবজেক্ট। এবার দেখেন আমরা 2 নম্বর অঙ্কটা করব। দেখেন আমাদের 2 নম্বরটা কি বলছে। 2 নম্বর অঙ্কটাই বলছে, আচ্ছা তার আগে একটু বলে নিই, আমরা একটু আগেই শিখেছি যে z বলতে বোঝায় x প্লাস আই ওয়াই। এখানে আমি এই যে বারবারই বলছি না যে x হলো বাস্তব অংশ আর এই ওয়াইটা হলো অবাস্তব অংশ, এটা হলো বাস্তব অংশ, দেখেন এইটা হলো বাস্তব আর এইটা হলো অবাস্তব, এটা হলো বাস্তব, এটা হলো অবাস্তব অংশ। এবার দেখেন এটা বাস্তব, এটা অবাস্তব। বাস্তব অর্থাৎ রিয়েল, রিয়েলের আর ই অর্থাৎ এই রিয়েল অফ জেড, এইটা বলতে বোঝায় জেড দ্বারা আমরা যে বাস্তব সংখ্যাটা বোঝালাম, এই বাস্তব সংখ্যার রিয়েল অংশ কোনটা বা বাস্তব অংশ কোনটা, তাহলে এই যে বাস্তব সংখ্যার রিয়েল অংশটা হলো এক্স, তাহলে রিয়েল জেড বলতে বোঝায় এক্স। ঠিক একইভাবে দেখেন ওয়াই, এটাকে বলা অবাস্তব অংশ, এটাকে বলা হয় ইমাজিনি বা কাল্পনিক, কাল্পনিক জেড বা কাল্পনিক অংশ, সেটা হলো ওয়াই। অর্থাৎ কাল্পনিক অংশ যুক্ত থাকবে সেটাকেই তো অবাস্তব সংখ্যা বলা হয়। তো অবাস্তব সংখ্যাকে অর্থাৎ ইমাজিনারি আই এম, ইমাজিনারি জেড এর অর্থাৎ জেড এর অবাস্তব অংশ হলো ওয়াই, আই এম জেড দ্বারা ওয়াই বোঝায়, কিন্তু এখানে আমাদের জাস্ট রিয়েল জেড বলছে। এবার দেখেন আমরা অঙ্কটা কিভাবে করি। 2 নম্বরটা থেকে শুরু করি, আমরা 2 নম্বরটা করতেছি। দেখেন 2 নম্বর অঙ্কটা বলছে রিয়েল, দেখেন রিয়েল 1/z is less than 1/2। কখনো কখনো আমাদের লেস দেন ইকুয়ালও থাকতে পারে, কখনো কখনো গ্রেটার দেন ইকুয়ালও থাকতে পারে, গ্রেটার দেন থাকবে, যেটা বলবে সেটাই করবো, কোনো সমস্যা নাই। এবার দেখেন আচ্ছা আমরা জানি z ইকুয়াল x প্লাস আই ওয়াই, যদি কখনো x প্লাস আই ওয়াই দেওয়া থাকে আমরা লিখবো, যদি না দেওয়া থাকে আমরা ধরে নিব যে x প্লাস আই ওয়াই সবসময় একই হবে। দেখেন তাহলে আমরা এখানে লিখি যে রিয়েল 1/x প্লাস আই ওয়াই, দেখেন রিয়েল এক্স প্লাস আই ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থী দেখেন এখানে ছিল আমাদের রিয়েল জেড বলতে আই বোঝায়, এখানে কিন্তু আমাদের আছে রিয়েল 1/z, অর্থাৎ এই যে এখানে যে জটিল সংখ্যার আকারটা দেওয়া আছে এই আকারটাকে আমাদের আদর্শ আকারে নিয়ে যাইতে হবে, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই এই আকারে নিয়ে যাইতে হবে। এখন কোনো জটিল সংখ্যা যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে
আমাদের ওই জটিল সংখ্যাটাকে আদর্শ আকারে নিয়ে যাওয়ার শর্তটা হলো, আমরা ইন্টারে পড়েছিলাম অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়েছিলাম, সেটা হলো যে হরে যেটা থাকবে অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই এখানে আছে, ওই হরে যেটা থাকবে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করব। দেখেন আমরা গত ক্লাসে বলেছিলাম যে এক্স প্লাস আই ওয়াই এইটার অনুবন্ধী বলতে বোঝায় এক্স মাইনাস আই ওয়াই। ঠিক একইভাবে এক্স মাইনাস আই ওয়াই এটার অনুবন্ধী হলো এক্স প্লাস আই ওয়াই। তাহলে দেখেন এখানে আছে এক্স প্লাস আই ওয়াই, যার অনুবন্ধী হলো, দেখেন যার অনুবন্ধী হলো এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আমরা লব এবং হরকে একইটা দ্বারা গুণ করবো, তাহলে এখানে হবে এক্স মাইনাস আই ওয়াই। এবার দেখেন আমরা গুণ তো করলাম, কিন্তু কেন গুণ করলাম, কারণটা কি? দেখেন আমাদের এক্স প্লাস আই ওয়াই আমরা গুণ করলাম এক্স মাইনাস আই ওয়াই। দেখেন আমরা জানি, দেখেন আমরা জানি এ প্লাস বি এ মাইনাস বি, এটা বলতে বোঝাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হলো এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখেন এইটা এ, একটু ভালো করে খেয়াল করেন, এইটা এ এইটা বি, ঠিক একইভাবে এ এইটা বি। তাহলে দেখুন তো আমরা এটা লিখতে পারি না যে এ প্লাস বি এ মাইনাস বি, দেখেন তো এটা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, দেখুন তো এটা লিখতে পারি কিনা? এখানে আমাদের এক্স টাকে আমরা এ ধরছি, আই ওয়াই টাকে বি ধরছি, তাহলে এ প্লাস বি এখানে হলো এ মাইনাস বি। তাহলে এখানে আমরা সূত্র তো লিখতেই পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখেন তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি যে আই এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার, এটা তো লিখতে পারি। এবার দেখেন এক্স স্কোয়ার মাইনাস, আমরা জানি যে আই স্কোয়ার মানটা হলো মাইনাস ওয়ান, তাহলে দেখেন আই স্কোয়ারের মানটা হলো মাইনাস ওয়ান। তাহলে দেখেন আমরা এখানে একবারে লিখতে পারি যে আই স্কোয়ার মান যেহেতু মাইনাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এখানে দেখেন আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস আর মাইনাস প্লাস এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে দেখেন আমাদের হরে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আইটা কিন্তু আর থাকলো না। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল যে বাস্তব সংখ্যা কোন জটিল সংখ্যাকে ভগ্নাংশ আকারে যে জটিল সংখ্যাগুলো থাকে, ওই জটিল সংখ্যাগুলো যখন আমরা আদর্শ আকারে নিয়ে যাই তখন আমাদের হর থেকে আইটাকে তুলে দিতে হয়। হর থেকে আইটাকে তুলে দিতে পারলে আমাদের অঙ্কটা সহজে হয়ে। তাহলে দেখেন আমরা এখানে যদি একবারে লিখি, তাহলে এখানে ছিল রিয়েল, তাহলে এখানে দেখেন হলো যে এক্স প্লাস আই ওয়াই, এখানে হলো এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখানে দেখেন আমরা একবারে লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই হোল স্কয়ার, ওইটা আমরা ওখানে যেটা করলাম ওইটা এখানে একটু করে দেন এক্স মাইনাস আই ওয়াই। তাহলে দেখেন এইটা হচ্ছে। এবার দেখেন তাহলে এখানে আমাদের হচ্ছে রিয়েল, দেখেন এখানে হচ্ছে রিয়েল, এখানে যদি আমরা একবারে লিখি সেটা হলো এখানে আছে এক্স স্কয়ার, আমরা এখানে যেটা করলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে দেখেন হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, দেখেন এক্স মাইনাস আই ওয়াই এটা হচ্ছে। এবার দেখেন তাহলে আমাদের আসলো লেস দেন হাফ। এবার দেখেন যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে, দেখেন আমাদের এখানে আসলো যে এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখেন এখানে আমাদের যদি আমরা আলাদাভাবে লিখতে হয়, দেখেন এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এটা লিখতে পারি, এখানে লিখতে পারি মাইনাস এই মাইনাসটা আই ওয়াই, এখানে দেখেন আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ দেখেন এটা আইটা প্রথমে দিই। তাহলে এটা দেখেন এটা হচ্ছে এই সম্পূর্ণটাকে যদি আপনারা এক্স ধরেন, দেখেন এই সম্পূর্ণটাকে আপনারা এক্স ধরেন, সম্পূর্ণটাকে এক্স ধরি, সম্পূর্ণটাকে এক্স মাইনাস আই, এই সম্পূর্ণটাকে দেখেন এই সম্পূর্ণটাকে আপনারা ওয়াই ধরেন, এটাকে ওয়াই ধরেন, এটাকে এক্স ধরেন, এটাকে ওয়াই ধরেন। তাহলে দেখেন এটা হলো এক্স মাইনাস, এখানে দেখেন এক্স মাইনাস আই ওয়াই, এটা হলো এক্স মাইনাস আই ওয়াই। যেখানে আপনারা প্লাস দিয়ে আপনারা এখানে প্লাস দিয়ে এখানে মাইনাসটা নিয়ে নেন, তাহলে এখানে দেখেন প্লাস হলো, আর এই মাইনাস ওয়াই বাই এক্স স্কয়ার প্লাস এইটাকে আপনারা ওয়াই ধরেন।
তাহলে দেখেন এক্স প্লাস আই ওয়াই আসলো আমাদের জটিল সংখ্যার আদর্শ আকারটা। তাহলে আমাদের শর্তটা কি ছিল, আমরা এখানে যে একটু আগে লিখলাম যে রিয়েল জেড, অর্থাৎ এইটাকে যদি জেড ধরেন তাহলে রিয়েল জেড সমান সমান আমরা জানি এক্স, শুধু এই বাস্তব অংশটুকু, এবং ইমাজিনারি জেড আই এম জেড বলতে বোঝায় শুধু এই ওয়াই অংশটুকু। তাহলে এখানে দেখেন আমাদের বলছে রিয়েল আর ই, অর্থাৎ এই টাকা, অর্থাৎ এইটা থেকে রিয়েল অর্থাৎ বাস্তব অংশ কোনটা। তাহলে এখানে দেখেন আমরা একবারই লিখতে পারি না, যে এখানে যেটা পেলাম যে এক্স টাকে ধরলাম, এটা হলো এক্স বাই, দেখেন এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখেন এইটা আমরা লিখতে পারি না, যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হলো রিয়েল এইটুকুর মান। অর্থাৎ এটাকে যদি আপনারা জেড ধরেন তাহলে রিয়েল জেড এর মানটা হলো শুধু এক্স, তাই এক্সটা তো এখানে বলতে হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের ওয়াই এর অংশ তো আর প্রয়োজন নেই কারণ আমাদের এখানে রিয়েলটা বলছিল। তাহলে রিয়েল জেড বলতে বোঝায় এক্স বাই রিয়েল জেড, জেড এই সম্পূর্ণটাকে যদি আপনারা ধরেন, এই বাস্তব সংখ্যাটা এই কাল্পনিক জটিল সংখ্যাটাকে যদি আপনারা ধরেন তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে লেস দেন, এখানে দেখেন আছে হাফ। এবার দেখেন আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে এখানে দেখেন হচ্ছে টু এক্স লেস দেন, এখানে হচ্ছে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভালো করে দেখবেন আপনারা। এবার দেখেন এখানে আমাদের আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখেন এখানে আছে টু এক্স ইজ 2h is less than x square plus y square, এখানে আমরা এক পাশে নিয়ে আসতে, তাহলে দেখেন 2x x square plus y square is greater than 2x, অর্থাৎ দেখেন একই জিনিস আমরা একটু ঘোরা সাজিয়ে লিখলাম, দেখেন আমরা একটু জাস্ট সাজিয়ে লিখছি, আর তো কিছু করি নাই, জাস্ট সাজিয়ে লিখছি। এবার দেখেন যদি আমরা সব এক পাশে নিয়ে আসি তাহলে কি হয়, এখানে দেখেন হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2x এই পাশে আসতেছে মাইনাস 2x লেস দেন ইকুয়াল 0, দেখেন এইটা হচ্ছে, দেখেন ভালো করে দেখেন এইটা হচ্ছে, দেখেন বোঝেন কিনা, একদম সোজা, একদম সোজা, চেষ্টা করলে আপনারা পারবেন। এবার দেখেন আমরা কি করি, এবার দেখেন এখানে আমাদের আসলো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু, দেখেন এইটা দেখেই কিন্তু আমরা বলতে পারি এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। আমরা জানি বৃত্তের সমীকরণ হতে হলে বৃত্তের সমীকরণের আদর্শ রূপটা যদি একটু মনে করার চেষ্টা করেন, দেখেন আমরা করছিলাম বৃত্তের সমীকরণের আদর্শ রূপটা হলো এক্স স্কোয়ার, দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, যেখানে এই এক্স স্কোয়ারের সহগ, দেখেন এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ এই দুটো সবসময় সেম হতে হয়। এক্স স্কোয়ারের সহগ 1, এখানে ওয়াই স্কোয়ারের সহগ 1, আমরা জানি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি একই হয় বা সেম থাকে তাহলে সেটা বৃত্তের সমীকরণ। এবং বৃত্তের আরেকটা সমীকরণ আছে, সেটা বৃত্তের সাধারণ সমীকরণ, দেখেন আরেকটা বৃত্তের সমীকরণ আছে, মনে করে দেখেন যে এক্স মাইনাস, মনে করে দেখেন যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল 0, এখানে এই এইচ কে এইটা হলো বৃত্তের, এইটা হলো বৃত্তের কেন্দ্র, এইটা হলো বৃত্তের কেন্দ্র, এটা হলো বৃত্তের, দেখেন এটা ছিল এ স্কোয়ার, দেখেন এইটা হলো বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ, দেখেন দেখেন ব্যাসার্ধ হলো এখানে এ, এ স্কোয়ার, যার স্কোয়ার সেইটা হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে দেখেন এটাকে যদি আমরা একটু এই আকারে নিয়ে যাই তাহলে দেখেন এখানে আছে এক্স স্কোয়ার, দেখেন এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x, দেখেন এক্স স্কোয়ার মাইনাস 2x, আচ্ছা আমরা যদি মনে করি a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, দেখেন তো এটা একটা সূত্র পড়ে না। এবার দেখেন এখানে আমাদের আছে প্লাস ওয়াই স্কোয়ার, এবার একটু দেখেন তো আগের লাইনটা এই লাইনটা পার্থক্য, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে 2 ইন্টু এক্স ইন্টু 1 অর্থাৎ 2x, তাহলে এখানে দেখেন একটা আমরা প্লাস 1 স্কোয়ার, এটা একটা অতিরিক্ত নিয়ে আসছি, তাহলে অতিরিক্ত যেহেতু নিয়ে আসছি এইটা আমরা বিয়োগ করে দিব, এইটা আমরা বিয়োগ করে দিব, তাহলে দেখেন ইজ গ্রেটার দ্যান 0। এবার দেখেন তাহলে দেখেন আমরা এই তিনটা মিলে, দেখেন আমরা এই তিনটা মিলে দেখেন আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ লেস, দেখেন এখানে আছে মাইনাস 1, ওটা আমরা ওখানে প্লাস 1 আকারে লিখে দিই। এবার দেখেন আমরা এটাকে এখান থেকে আমরা বলতে পারি ইহা বৃত্তের সমীকরণ, কারণ দেখেন আমরা
এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো। যেহেতু ওয়াই এর সাথে আর কিছু না, আমরা ওয়াই মাইনাস জিরো তো দিতেই পারি। তাহলে দেখেন এই যে আমরা এখানে যে সমীকরণটা লিখলাম, দেখেন একটু ভালো করে দেখবেন, এখানে আমরা যে সমীকরণটা লিখলাম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, যেখানে কেন্দ্র হলো এইচ কে ব্যাসার্ধ হলো a। তাহলে এই এইচটা এই কেটা এইটা তো কেন্দ্র ছিল, তাহলে এখানে দেখেন আমাদের ওয়ান আছে, এখানে দেখেন আমাদের জিরো আছে, তাহলে আমাদের কেন্দ্রটা কি হচ্ছে ওয়াই এবং জিরো। তাহলে দেখেন আমরা লিখতে পারি, তাহলে এখানে হবে ওয়ান। তাহলে দেখেন এখানে আমরা লিখি যে ইহা, আচ্ছা এই লাইনটা আপনারা লিখতেও পারেন, এই লাইনটা আপনারা লিখতেও পারেন, নাও লিখলেও হবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে হচ্ছে। আমরা লিখি ইহা ইহা দেখেন ইহা বৃত্ত নির্দেশ করে, ইহা বৃত্ত নির্দেশ করে, দেখেন ইহা বৃত্ত নির্দেশ করে। আচ্ছা এই লাইনটা পরে লিখি, দেখেন দেখেন আচ্ছা তাহলে আপনারা দেখেন এইটা থেকে আপনারা কি বুঝলেন, এটা দেখে আপনারা বুঝলেন এটার কেন্দ্র হলো, আচ্ছা এখানে লিখে দিই আমরা যে ইহা বৃত্ত, ইহা বৃত্ত যার কেন্দ্র হলো 1 0, ব্যাসার্ধ হলো 1, দেখেন যার ব্যাসার্ধ হলো 1। আচ্ছা এই 1 0 কেন্দ্র বিশিষ্ট এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের চিত্রটাকে আপনারা রাখতে পারবেন। দেখেন এইটা হলো আমাদের এক্স অক্ষ, এইটা হলো আমাদের এক্স ড্যাশ, এইটা ওয়াই, এইটা দেখেন ওয়াই ড্যাশ। এবার দেখেন 1 0, আচ্ছা আমরা জানি এক্স অক্ষের ধনাত্মক দিকে 1 এবং এই বিন্দুতে ওয়াই এর মানটা তো 0, তাহলে দেখেন আমাদের বলছে কেন্দ্র হলো এইটা হবে, এইটা হলো আমাদের কেন্দ্র। তাহলে এইটা যদি কেন্দ্র হয় ব্যাসার্ধ হবে 1, আমরা জানি এইটা তো 1 0 বিন্দু আমরা বললাম, এইটা হলো দেখেন 1 0 বিন্দু। তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব, এটা তো 0 0 বিন্দু, মূল বিন্দু 0 0। তাহলে দেখেন মূল বিন্দু 0 0, তাহলে মূল বিন্দু থেকে এইটুকুই তো 1। তাহলে দেখেন আমাদের বৃত্তটা কিন্তু হবে, দেখেন বৃত্তটা কিন্তু এইটা হবে, দেখেন বৃত্তটা হবে অনেকটা এইটা, অর্থাৎ এখান থেকে এইটুকু 1 ব্যাসার্ধ, এখান থেকে এইটুকু ব্যাসার্ধ, সব ব্যাসার্ধ। অর্থাৎ এবার দেখেন আমাদের এইটা তো জাস্ট বৃত্ত, এখন আমাদের চিহ্নটা কি দেওয়া ছিল, এখানে কি আমাদের সমান সমান চিহ্ন দেওয়া ছিল, এখানে কি সমান চিহ্ন দেওয়া ছিল? যদি সমান চিহ্ন দেওয়া থাকতো তাহলে তো আমরা একটা বৃত্তের সমীকরণ বলেই দিতাম, কিন্তু এখানে দেখেন আমাদের দেওয়া আছে ইজ গ্রেটার দ্যান ইকুয়াল, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল। মনে রাখবেন যে গ্রেটার দ্যান থাকলে, মনে রাখবেন গ্রেটার দ্যান থাকলে, গ্রেটার দ্যান থাকলে মনে রাখবেন, এই টপিকগুলো একটু লিখে রাখেন খাতায়। গ্রেটার দ্যান থাকলে, গ্রেটার দ্যান থাকলে বহিস্থ অংশ, বহিস্থ অংশ, বহিস্থ অংশ নির্দেশ করে, গ্রেটার দ্যান থাকলে বহিস্থ অংশ নির্দেশ করে। অর্থাৎ যদি কখনো গ্রেটার দ্যান থাকে, গ্রেটার দ্যান বলতে বোঝায় যে এই যে আমরা বললাম না যে এই 1 0 কেন্দ্র বিশিষ্ট 1 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের বাইরের যত বিন্দু আছে, এই যে বাইরের যে বিন্দুগুলো, এই যে বাইরের যত অংশ অর্থাৎ বহিস্থ সব বিন্দুগুলোর যে সম্মিলিত সেট, সেইটা হলো নির্দেশ করে এই সমীকরণটা দ্বারা। অর্থাৎ আমরা একবারই লিখতে পারি যে গ্রেটার দ্যান থাকলে বহিস্থ অংশ নির্দেশ করে। এবার দেখেন গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে, আপনারা এই টপিকগুলো একটু লিখে নেবেন, এই টপিকটা লিখে নিলে কি হবে, এই রিলেটেড যত অঙ্ক আছে, এই চিহ্ন অর্থাৎ অসমতার এই রিলেটেড গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, যত অঙ্ক আছে সবগুলোরই আপনারা জ্যামিতিক বর্ণনা আপনারা নিজেরাই করতে পারবেন। আপনারা ক্যালকুলেশনটুকু করতে পারলে এই অংশটা আপনারা নিজেরাই করতে পারবেন। তাহলে দেখেন গ্রেটার দ্যান লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল থাকলে আমরা তো এটা দেখলাম বহিস্থ অংশ নির্দেশ করে, তবে বহিস্থ অংশ নির্দেশ করলেও এই আগেরটার ক্ষেত্রে কিন্তু এই বৃত্তের উপরের অংশগুলো নির্দেশ করে না, বৃত্তের উপরের অংশগুলো নির্দেশ করে না। অর্থাৎ এটা যদি মনে করেন একটা বৃত্ত হয়, এই বৃত্তের উপরের এই পরিধির উপর অংশগুলো নির্দেশ করে না এটা দ্বারা, কিন্তু যখন ইকুয়াল থাকে তখন
এই বৃত্তের বহিস্থ বিন্দু সহ, বৃত্তের ওপরের বিন্দু সহ বহিস্থ সকল বিন্দুকে বোঝায়। তাহলে এখানে আমরা লিখি যে বৃত্তের ওপরের বিন্দু সহ, বৃত্তের উপরের বিন্দু সহ সকল বহিস্থ বিন্দুকে বোঝায় বা সকল বহিস্থ অংশকে বোঝায়। সকল বহিস্থ, দেখেন সকল বহিস্থ অংশ নির্দেশ করে। তাহলে দেখেন, তাহলে গ্রেটার দেন ইকুয়াল বলতে শুধু বাইরের অংশটা বোঝাবে, গ্রেটার দেন ইকুয়াল বললে বহিস্থ অংশ তো বোঝাবে, সাথে বৃত্তের যে উপরে অর্থাৎ পরিধির উপরের ওই বিন্দুগুলোকেও বোঝাবে। ঠিক একইভাবে দেখেন, লেস দেন বললে কি হবে, লেস দেন বললে বা লেস দেন থাকলে, লেস দেন থাকলে বৃত্তের অন্তস্থ এই অংশটুকু বোঝাবে, অর্থাৎ বৃত্তের ভেতরের অংশগুলো বোঝাবে। দেখেন, লেস দেন থাকলে বৃত্তের অন্তস্থ বা ভেতরের অংশটাকে বোঝাবে। তাহলে আমরা লিখি লেস দেন থাকলে বৃত্তের, মানে এই জিনিসগুলো একটু লিখে নেবেন, এই জিনিসগুলো লিখে নিলে আপনারা পারবেন। বৃত্তের ভেতরের, বৃত্তের ভেতরের বা অন্তস্থ বিন্দুগুলো সেট নির্দেশ করে। অন্তস্থ, অন্তস্থ বিন্দুগুলোর সেট। দেখেন, বৃত্তের অন্তস্থ বিন্দুগুলো সেট করে। ঠিক একইভাবে যদি আমরা লেস দেন ইকুয়াল দিই তাহলে কি হবে আপনারা বলেন? লেস দেন ইকুয়াল দিলে হবে একই রকম, বৃত্তের উপরের বিন্দুগুলো সহ, বৃত্তের উপরের বিন্দুগুলো সহ ভিতরের বিন্দুগুলোকে বোঝায়, অর্থাৎ বৃত্তের উপরের বিন্দুগুলো সহ অন্তস্থ সকল বিন্দুগুলো সেট বোঝায়। এইটা বলতে শুধু ভেতরের বিন্দুগুলোকে বোঝায়, আর লেস দেন ইকুয়াল বলতে বৃত্তের উপরের বিন্দু সহ, অর্থাৎ বৃত্তের যে পরিধি, পরিধির উপরের এই বিন্দুগুলো সহ ভেতরের অর্থাৎ অন্তস্থ সকল বিন্দুকে বোঝায়। তাহলে আমরা লিখি থাকলে বৃত্তের উপরের বিন্দু সহ সকল অন্তস্থ বিন্দু সেট নির্দেশ করে। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে আমরা বুঝেছি, আমরা একটু ভালো করে দেখে নেন, প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে নেন। সেটা হলো লেস দেন গ্রেটার দেন ইকুয়াল থাকলে শুধু বাইরের অংশটাকে বোঝাবে, গ্রেটার দেন ইকুয়াল থাকলে বাইরের অংশের সাথে সহ বৃত্তের পরিধির উপর যে বিন্দুগুলো এই বিন্দুগুলোকেও বোঝাবে। ঠিক একইভাবে লেস দেন ইকুয়াল বলে শুধু ভেতরে অন্তস্থ ভিতরের অংশটুকু, এই ভেতরের অংশটুকু, আর লেস দেন ইকুয়াল বললে ভিতরের অংশটুকু সহ বৃত্তের পরিধির এই অংশটাকে বোঝাবে। আচ্ছা, তাহলে এটা যদি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, এবার দেখেন তাহলে আমাদের যে প্রশ্নটা বলছে, আমাদের প্রশ্নটার উত্তরটা কি হবে? দেখেন, আমাদের প্রশ্ন যেটা বলছে, আমাদের প্রশ্নটার অ্যান্সার কি হবে একটু ভালো করে দেখবেন আপনারা। তাহলে দেখেন, আমাদের যেটা বলছে, আমাদের আসছে 10 বিন্দু এবং ব্যাসার্ধ কেন্দ্র 10, ব্যাসার্ধ 1, তাহলে 10 কেন্দ্র ব্যাসার্ধ 1, এটার মান হলো 1। তাহলে আমাদের বলতে হলো গ্রেটার দ্যান ইকুয়াল। তাহলে আমরা একটু আগে পড়ছি গ্রেটার দ্যান ইকুয়াল, শুধু গ্রেটার দ্যান বলছি, ইকুয়াল বলেনি। তাহলে গ্রেটার দ্যান বলতে বোঝাই যে বাইরের অংশটা বোঝাবে, বাইরের অংশটা। তাহলে আমরা লিখি অতএব ইহা, ভালো করে দেখেন, ইহা 10 কেন্দ্র এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ
সকল বিন্দুর সেট নির্দেশ করে। সুপ্রিয় শিক্ষার্থী দেখেন, এটা হলো আমাদের অ্যান্সার, এটা আমাদের বলছে। দেখেন, আশা করি অঙ্কটা আপনারা পারবেন। অঙ্কটা একদমই সোজা, একটু বোঝার চেষ্টা করেন, খাতায় করে রাখেন। একবার করলে আর কখনো আপনার করা লাগবে না, আপনি এগুলো পারবেন। এবং এই রিলেটেড যত অঙ্ক আছে আপনারা খাতা থেকে সবগুলা করতে পারবেন, সবগুলা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখেন আমরা 3 নম্বর অঙ্কটা দেখবো। 3 নম্বর অঙ্কটা একটু দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন। আশা করি আপনারা নিজেরাই পারবেন, তারপরে আমি চেষ্টা করবো করিয়ে দেওয়ার জন্য। আপনার প্রতিটা অঙ্ক বাসায় করবেন। আমি জানি অনার্স লাইফে সকলেই ব্যস্ত, সবারই কাজ থাকে, তারপরেও পড়াটা যে শেষ করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, অনার্সে রেজাল্ট করাটা কয়েকটা খারাপ, কঠিন নয়, কঠিন নয়। শুধু একটু যদি আমাদের অঙ্কগুলো দেখেন, কারণ আমাদের সব থেকে বড় সুবিধা হলো, আমাদের অঙ্কগুলা কমন চলে আসে, আমাদের বোর্ডের কোশ্চেন গুলো রিপিট হয়, নতুন কোনো কোশ্চেন হয় না। তো আমাদের অঙ্কগুলো করতে পারলে এগুলাই পরীক্ষায় আসবে, আপনারা ভালো রেজাল্ট করে নিয়ে যেতে পারবেন। দেখেন আমরা 3 নম্বরের সলিউশনটা করি। দেখেন 3 নম্বর, দেখেন 3 নম্বর আমাদের বলছে 1 is less than equal z plus I is less than equal to। এবার দেখেন সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা যদি মনে করেন এটাকে আপনারা একবার এইভাবে লিখবেন যে 1 is less than equal z plus I, আর আপনারা যদি মনে করেন যে একবার এটাও লিখবো যে z plus I is less than equal to, অর্থাৎ আপনারা এই দুটো ভাগ ভাগ করে নিয়ে করবেন তাহলেও হবে। আপনি যদি মনে করেন না আমি এক জায়গায় করব তাহলে হবে। আপনাদের যেইটা ভালো মনে হয় আপনারা সেইটাই করবেন। দেখেন আমি এক জায়গায় নিয়েই করি। তাহলে দেখেন এটা যদি করি, আমরা প্রথমে z এর মানটা বসাবো। দেখেন z এর মানটা বসালে এখানে হচ্ছে x প্লাস iy প্লাস I is less than equal to। এবার দেখেন এখানে আছে 1 is less than equal, আমরা জানি যে বাস্তব এবং অবাস্তব অংশ পৃথক করব। স্যার এখানে আমাদের মোট ছিল, দেখেন এখানে আমাদের একটা মডুলাস ছিল। তাহলে দেখেন আমরা প্রথম কি করব, x লিখবো, কারণ আমাদের তো আর বাস্তব অংশ নাই। এখানে iy, এখানে I, তাহলে আমরা অবাস্তব অংশটাকে পৃথক করব। তাহলে এখানে দেখেন y প্লাস 1, আইটাকে কমন নিলে এটা হচ্ছে। ভালো করে বুঝবেন, আমরা কিন্তু আগে করছি অঙ্ক একই রকমের দুইটা। এবার দেখেন এখানে 2। এবার দেখেন এখানে 1 is less than, এখানে আমাদের আসতেছে, আমরা জানি মডুলাস থেকে সূত্র হলো রুট ওভার x স্কয়ার প্লাস y প্লাস 1 তার হোল স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু। এবার দেখেন আমরা এই বর্গটাকে বর্গ করবো, তো এই রুটটাকে উঠানোর জন্য দেখেন রুটটাকে উঠানোর বর্গ করবো। তাহলে দেখেন 1 এর স্কয়ার, এখানে হচ্ছে শুধু x স্কয়ার প্লাস y প্লাস 1 তার স্কয়ার, এখানে দেখেন হচ্ছে 2 এর স্কয়ার। এখানে যদি আমরা লিখি যে বর্গ করে, দেখেন বর্গ করে, তাহলে দেখেন এখানে হচ্ছে 1, এখানে থাকতেছে x স্কয়ার প্লাস y প্লাস 1 তার স্কয়ার ইজ লেস দ্যান ইকুয়াল 2 এর স্কয়ার। এবার দেখেন আপনারা দেখেন আলাদা আলাদা করতেন তাহলে হতো, যদি আলাদা করতেন তাহলে কি করতেন, z এর মানটা বসাতেন এখানে, এখানে z এর মানটা বসাতেন, অর্থাৎ প্রথমে এই পার্টটুকু করতেন আবার এই পার্টটুকু করতেন। আপনারা এই আলাদা আলাদা করে নিয়ে খাতায় করবেন বা এইভাবে করবেন, যে কোনো একভাবে করলেই হচ্ছে। এবার দেখেন অঙ্কটা, দেখেন অঙ্কটা একদম সোজা। যদি আমাদের হয়ে গেছে দেখেন অতএব আমরা লিখতে পারি, প্রথমে এইটুকু অংশ লিখবো। দেখেন প্রথমে এই অংশটুকু লিখবো, আমরা যেভাবে আলাদা লিখছিলাম। তাহলে আমাদের প্রথম এই অংশটুকু লিখলে দেখেন আমাদের হচ্ছে 1 is less than x স্কয়ার প্লাস y প্লাস 1 তার স্কয়ার, তাই না? এটা হচ্ছে। আবার দেখেন আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে দেখেন x স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইজ লেস দ্যান ইকুয়াল 2 এর স্কয়ার। দেখেন এটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের 1 ইজ লেস দ্যান x স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার, আরেকটা হচ্ছে x স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইজ লেস দ্যান ইকুয়াল 2 স্কয়ার। অর্থাৎ আমরা যে আলাদা আলাদা করলে কিন্তু আমাদের এমন দুটোই আসতো। এখানে দেখেন এখান থেকে আমরা কি করতে পারি, এটা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি হয়, দেখেন x স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 1, এটা আসতেছে
আর আরেকটা কি আসতেছে দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু এর স্কোয়ার। এবার দেখেন আমরা তো একটু আগেই করলাম আগের অঙ্কটাই, যে এই বৃত্তটা এটাকে বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণ থেকে আমরা বলতে পারি কেন্দ্রটা হলো, একটু আগে বললাম যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল জিরো। এটা হলো একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্রটা হলো এইচ কে এবং ব্যাসার্ধটা হলো শুধু এ স্কোয়ার। এটা হলো একটা বৃত্তের সমীকরণ যেখানে ব্যাসার্ধটা হলো এইচ কে, এটা হলো ব্যাসার্ধ, কেন্দ্রটা হলো এইচ কে এবং ব্যাসার্ধটা হলো এ। তাহলে দেখেন এখান থেকে আমরা বলতে পারি যে এক্স এর স্কোয়ার, তার মানে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার। দেখেন আমাদের নিচে এমন ছিল এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, এখানে আমাদের দেওয়া আছে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে দেখেন এখানে আমরা এইচ এর মানটা জিরো বসাইতে পারি, কে এর মানটা ওয়ান বসাইতে পারি, তাহলে এটা হলো আমাদের জিরো ওয়ান। তো দেখেন এখান থেকে আমরা বলতে পারি, দেখেন এখান থেকে আমরা বলতে পারি এইটার কেন্দ্র, দেখেন এইটার কেন্দ্র হলো জিরো ওয়ান, ব্যাসার্ধ ভালো করে দেখবেন ব্যাসার্ধ হলো এখানে ওয়ান। এবার এখানে দেখেন এটার কেন্দ্র হলো জিরো ওয়ান, ব্যাসার্ধ হলো, দেখেন ব্যাসার্ধ হলো টু। আমরা জানি দুই এর স্কোয়ার মানে আমরা জানি এ এর স্কোয়ার, এর স্কোয়ার মানে এখানে ব্যাসার্ধটা হচ্ছে টু। আমরা লিখলাম না যে এ এর স্কোয়ার, এখানে এটা হলো ব্যাসার্ধ, এখানে দুই এর স্কোয়ার মানে এটা এর মানটা হলো দুই। এবার তো আমাদের জ্যামিতিক ভাবে বর্ণনা করতে হবে। এবার দেখেন আপনারা ইতিমধ্যে পারবেন অঙ্কটা, কারণ আপনার এই অঙ্কটা আমি একটু আগে আপনাকে দেখাইছি, একটু মনে করার চেষ্টা করবেন ভালোভাবে। এইটা দেখেন এক্স অক্ষ, এটা এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। আপনারা মনে করার চেষ্টা করেন। আচ্ছা একটা জিনিস দেখেন, এই দুটো বৃত্তের ক্ষেত্রে দেখেন এটাও একটা জিনিস নির্দেশ করতেছে, এটাও একটা জিনিস নির্দেশ করতেছে, তবে দেখেন এই দুটোরই কেন্দ্রটা কিন্তু সেম, দেখেন দুটোরই কেন্দ্র সেম, রাইট? তাহলে এটা যদি আমাদের জিরো জিরো বিন্দু হয় অর্থাৎ মূল বিন্দু জিরো জিরো, এটা যদি আমাদের ওয়ান জিরো বিন্দুটা হয় কেন্দ্রটা, তাহলে দেখেন বৃত্ত কিন্তু এইটা হচ্ছে আমাদের। একটু ভালো করে দেখবেন, এইটা কিন্তু আমাদের এইটা হচ্ছে অর্থাৎ ব্যাসার্ধ ওয়ান এবং জিরো ওয়ান কেন্দ্র বিশিষ্ট, জিরো ওয়ান কেন্দ্র বিশিষ্ট, ওয়ান জিরো কেন্দ্র এবং এখান থেকে এইটুকু তো আমরা ওয়ান জানি, তাহলে দেখেন ওয়ান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কিন্তু এইটা। এখন আমাদের বলছিল যেহেতু এখানে অসমতাটা দেওয়া আছে, মনে করে দেখেন আমরা একটু আগে লিখছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন ওয়ান। গ্রেটার দেন বললে আমরা বলছিলাম যে বৃত্তের অর্থাৎ ওয়ান জিরো এবং ওয়ান ব্যাসার্ধ বৃত্তের বহিস্থ সকল বিন্দুর সেট, বহিস্থ সকল বিন্দুর সেট হলো এটা। এই জ্যামিতিকভাবে বর্ণনা করলে এইটা নির্দেশ করে, আমরা যেটা অঙ্কটা করলাম যে এইটা নির্দেশ করে যে এই বৃত্তের বাইরের বাইরের সকল বিন্দু। আপনারা একটু মাথায় রাখবেন, সেটা বলতে বোঝাই যারা একটু আগে বললাম যে গ্রেটার দেন বলতে বাইরের সকল বিন্দু বোঝায়, নট বৃত্তের উপরের বিন্দু। বৃত্তের উপরের বিন্দুগুলো হবে না, বৃত্তের উপরের বিন্দুগুলো তো হবে না, কারণ আমরা আগেই বলেছি যদি এখানে ইকুয়াল থাকতো, যদি ইকুয়াল থাকতো তাহলে কিন্তু বৃত্তের উপরের বিন্দু সহ বহিস্থ বিন্দুগুলো হতো, কিন্তু এখানে যদি ইকুয়াল নাই, এখানে কিন্তু শুধু বৃত্তের বাইরের বহিস্থ বিন্দুগুলো হবে। তাহলে আমরা একটা বুঝতেছি বৃত্তের বহিস্থ বিন্দুগুলো হবে। এবার দেখেন আরেকটা বৃত্ত যে একই সাথে দুটো তো সম্মিলিত, আরেকটা কথা বললো যে কেন্দ্র ওয়ান জিরো ঠিক আছে এবং ব্যাসার্ধ টু, তাহলে এখান থেকে এইটুকু তো টু ওয়ান, মনে করেন এখান থেকে এইটুকু আর এক ওয়ান, তাহলে দেখেন এইটা হলো আমাদের, এটা মনে করেন ওয়ান, তাহলে দেখেন দেখেন এইটা তো বৃত্তের কেন্দ্র, তাহলে দেখেন এইখান থেকে দেখেন এই যে এইটুকু অর্থাৎ এই যে এই ব্যাসার্ধটা কিন্তু টু এবং এইখান থেকে এইটুকু অর্থাৎ এই জায়গা থেকে এইটুকু কিন্তু আমাদের ওয়ান, অর্থাৎ এইটা কিন্তু আমাদের কেন্দ্র একই আছে। ভালো করে দেখবেন আমাদের কেন্দ্রটা কিন্তু একই আছে ওয়ান জিরো এবং ব্যাসার্ধটা হলো টু, অর্থাৎ এই কেন্দ্র থেকে এইটুকু ব্যাসার্ধ অর্থাৎ এইখান থেকে এইটুকু দূরত্ব কিন্তু দুই হয়ে গেছে। এইটার ক্ষেত্রে চিত্রটা কি আছে দেখেন, এইটার ক্ষেত্রে বললো ইজ লেস দ্যান ইকুয়াল। আমরা জানি লেস দ্যান বললে, আমরা একটু আগেই শিখলাম যে লেস দ্যান বলতে বৃত্তের এই অন্তস্থ বিন্দুগুলোকে বোঝায়, অন্তস্থ বিন্দুগুলোকে বোঝায়। মনে করে দেখেন আবার বলছিলাম যদি গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল থাকে তাহলে এই বৃত্তের পরিধির বিন্দুগুলো সহ, ভালো করে দেখবেন
বৃত্তের পরিধির উপর যে বিন্দুগুলো অর্থাৎ বৃত্তের উপরস্থ, বৃত্তের উপরের বিন্দু সহ অন্তস্থ সকল বিন্দুকে বোঝায়। তাহলে এবার একটু খেয়াল করেন, বৃত্তের সকল বিন্দু, তাহলে দেখেন এইটাই তো 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ভেতরে সম্পূর্ণটাকে তো বোঝাচ্ছে আমাদের এইটার দ্বারা। আবার দেখেন ভেতরে যে আরেকটা বৃত্ত রয়েছে ওইটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে 1 ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত এর বাইরের সকল বিন্দু, এর বাইরের সকল বিন্দু। কিন্তু এইটার কিন্তু এই উপরের কথাটা বলেনি। দেখেন এই যে 1 ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত ওই বৃত্তের পরিধির উপর কিন্তু বিন্দুগুলো হবে না, কিন্তু 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরের বিন্দুগুলো কিন্তু হবে। তাহলে আমরা বুঝতেছি আমাদের অ্যান্সারটা আসবে, অর্থাৎ এই চিত্রটা হবে এইটা, এই অংশটুকু দেখেন, এই অংশটুকু, এই দুটো বৃত্তের মধ্যবর্তী অংশটুকু এবং এর সাথে এই 2 নম্বর বৃত্তের বা 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরের বিন্দুগুলো হবে। তাহলে এটাই আমাদের এখন সুন্দরভাবে লিখে দিতে হবে। একটু ভালো করে বুঝবেন, আমরা চিত্রটা একটু পেন্সিল দিয়ে বোঝানোর মতো আঁকলেই হবে। জাস্ট একটু আমি তো বোঝানোর জন্য অনেক কাটাকাটি গিয়েছে হয়তো, আপনারা জাস্ট একটু বোঝাইতে পারলেই হবে, টিচারকে বোঝাইতে পারলে আনসারটা উনি সঠিক দিয়ে দিবেন, মানে জাস্ট একটু বোঝাইতে পারলেই হবে। তাহলে আপনারা এখানে জাস্ট লিখে দিবেন, আপনারা এখানে লিখে দিবেন যে ইহা, এই যে এখানে লিখে দিবেন যে অতএব ইহা, ইহা দেখেন ইহা 10 কেন্দ্র ও 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ এবং 2 ব্যাসার্ধ, এটা কেন্দ্র তো সেম, এই জন্য আমরা আর লিখলাম না, 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপর সহ, মনে করে দেখবেন এই যে বৃত্তের উপর সহ অন্তস্থ বিন্দুগুলোকে নির্দেশ করে, অন্তস্থ বিন্দুগুলোর দেখেন বিন্দুগুলোর সেট নির্দেশ করে। এটা হলো আমাদের আনসার। শুভ শিক্ষার্থী, অঙ্কগুলো কিন্তু একদমই সোজা, আপনারা চেষ্টা করলে আশা করি পারবেন। অঙ্কগুলো একদমই সোজা।